সেই কোশ্চেন্সের আজকে সেকেন্ড ক্লাস। গতদিনে আমি লিও টলস্টয় সম্পর্কে বলেছি, তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছ লিও টলস্টয় কেমন ধরনের মানুষ ছিলেন। আজকে আমি যেটা বলবো থ্রি কোশ্চেন্স সম্পর্কে চলে যাব, সামারি এবং কি ধরনের এটা গল্প সেটা নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে বলেছি এটা প্রকাশ হয়েছিল 1885 সালে। হোয়াট মেন লাইভ বাই অ্যান্ড আদার টেলস গল্প সংকলনে। এটা জেনারেল মানে ধরন, কি ধরনের এটা গল্প সেটা বলতে গেলে আবার একটু টলস্টয় সম্পর্কে ফিরে যেতে হবে। এই জেনারটা হচ্ছে প্যারাবেল। হোয়াট ইজ প্যারাবেল? প্যারাবেল কি? প্যারাবেলটা হচ্ছে ইজ লাইক ফেবেল, ফেবেলেরই মতো, কিন্তু ফেবেলে যেমন মানুষ উদাহরণ হিসেবে থাকে না, গল্পটা যেটা পড়ি আমরা, যেমন ইঁদুর এবং সিংহের গল্প ছোটবেলা থেকে শুনে আসছি, বাঁদরের পিঠে ভাগ করার গল্প, ক্লাস 10-এর ফেবেল কবিতা, সেখানে ক্যারেক্টার হিসেবে কোথাও আমরা মানুষ দেখতে পাইনি। সব জায়গাতেই কোনো প্রাণী বা জড় পদার্থ, ইনঅ্যানিমেট অবজেক্ট। প্যারাবেলটা কি? প্যারাবেল হচ্ছে ক্যারেক্টারগুলো সব মানুষ। রিলিজিয়াস মাস্টার্সরা তার ডিসাইপেলসদের বোঝাবার জন্য এই প্যারাবেল গল্পগুলো তারা বলতেন। বিশেষ করে আমরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টে প্রচুর প্যারাবেল উদাহরণ দেখতে পাই। তিনি বাইবেলের একজন ভোরাসিয়াস রিডার। এছাড়াও তিনি গ্রিক ফিলোসফিস, অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফিস, প্রাচীন গ্রিক দর্শন, ইন্ডিয়ান ফিলোসফি, বুদ্ধিজম প্রচণ্ড তিনি পড়াশোনা করেছেন। আমি কালকে বলেছিলাম 1875 সালে লিও টলস্টয়ের একটা গভীর পরিবর্তন এসেছিল তার ক্যারেক্টারে। এটাকে বলা হয় অ্যানাহেডনিজম, একটা ডিজিজ। যে ডিজিজটা হলে মানুষ পৃথিবীর জাগতিক যে সুখ, সেই সুখ থেকে সুখ হারিয়ে ফেলে। তার কাছে জাগতিক মোহ একটা ত্যাগ করার প্রবণতা জন্মায়। তার মনে প্রশ্ন জাগে, এই পৃথিবীতে আমি কেন? অনেকটা মানে বুদ্ধিজম ব্যাপারটা আর কি। আমি বললাম যে তিনি গ্রিক দর্শন, ইন্ডিয়ান দর্শন, বুদ্ধিজম সমস্ত কিছু নিয়ে তিনি তার পড়াশোনা করেছেন। সেখান থেকে তার মনে একটা গভীর পরিবর্তন এসেছিল এবং তারপরে তো মানুষটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেলেন। যাই হোক, হোয়াট মেন লাইভ বাই অ্যান্ড আদার টেলস যে গল্প সংকলন, এখানে প্রায় প্রত্যেকটা গল্পই হচ্ছে প্যারাবেল। আমরা এই গল্প তো দেখতে পাবো যে একটা জার, যে তার 3টে
প্রশ্ন, যে প্রশ্নের উত্তরগুলো জানলে তিনি হয়তো আর কখনো ব্যর্থ হবেন না, এই প্রশ্নের উত্তর তিনি খুঁজে বেড়ান এবং শেষ পর্যন্ত একজন হারমিটের কাছ থেকে এই প্রশ্নের উত্তর পান। স্ট্রাকচারটা কেমন? এই স্ট্রাকচারটা, গঠনশৈলীটা 3টে ভাগে যদি ভাগ করা যায়, আমরা দেখতে পাবো বিগিনিং, মিডিল এবং এন্ড। বিগিনিংয়ে কি আছে? বিগিনিংয়ে হচ্ছে যাদের মনে প্রশ্ন জাগছে যে 3টে প্রশ্ন, যে 3টে প্রশ্নের উত্তর জানলে তিনি প্রশ্ন ব্যর্থ হবেন না, সেজন্য তিনি তার সভাসদে এটা ঘোষণা করে দেন এবং জ্ঞানী পণ্ডিত ব্যক্তিরা এসে তাদের উত্তর দেন, কিন্তু যার একটাতেও পছন্দ হয় না। মিডিলে কি দেখতে পাচ্ছি? মিডিলে দেখতে পাচ্ছি যার একজন পণ্ডিত হারমিটে কাজে যাচ্ছে, যিনি খুব সাধারণভাবে জীবনযাপন করেন, সেখানে গিয়ে তাকে সাহায্য করছেন এবং শেষে দেখতে পাচ্ছি, এবং তারপরে সেখানে একটা উন্ডেড ব্যক্তি আসে, তাকেও তিনি ব্যাপার শুশ্রূষা করে সারিয়ে তোলেন। লাস্ট পার্টে দেখতে পাচ্ছি হারমিটের কাছ থেকে তিনি তার উত্তর পাচ্ছেন। আরেকটা জিনিস বলে রাখি, মানুষ কিন্তু শেখে কোনো প্রশ্ন থেকে বা কোনো বই থেকে শেখে না। মানুষ শেখে তার প্রতিনিয়ত অভিজ্ঞতা থেকে, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে। সেটাই আসল শেখা। আমি গল্পটা ছোট্ট করে সামারাইজ করি। রাশিয়ার একটা জার, তখন তো রাশিয়ার জার তন্ত্র, রাশিয়ার সম্রাটদের জার বলা হতো। তার মনে 3টে প্রশ্ন উদয় হলো। তিনি ভাবলেন এই প্রশ্নের যদি 3টে উত্তর তার কাছে থাকে, তাহলে তিনি কোনো কাজে আর কখনো ব্যর্থ হবেন না এবং সাম্রাজ্য তিনি খুব সফলতার সঙ্গে চালাতে পারবেন। এই 3টে প্রশ্ন কি? প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ডু এ পার্টিকুলার ওয়ার্ক? তাহলে কি? হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ডু এ পার্টিকুলার ওয়ার্ক? কোনো কাজ করার সঠিক সময়ে কি? দ্বিতীয় প্রশ্ন তার মনে যেটা জাগ্রত হলো, সেটা কি? হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু বি উইথ? হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু বি উইথ? কারা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের সাথে থাকা উচিত, অ্যান্ড হুম টু বি অ্যাভয়েড, এবং কাদেরকে এড়িয়ে যাওয়া উচিত। তৃতীয় প্রশ্ন কি তার মনে জাগ্রত হলো, হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু? কি তাহলে? হোয়াট ইজ দ্য রাইট বা অ্যাপ্রোপ্রিয়েট থিং টু ডু, মানে সঠিক কাজটা কি যেটা করা উচিত। তিনি তো তার রাজ্যে ঢেলা পিটিয়ে দিলেন, সাম্রাজ্যে যত জ্ঞানী পণ্ডিত ব্যক্তিরা আছে তারা সবাই সভাসদে এলো। তারা প্রত্যেকে বিভিন্ন রকম রাজাকে মতামত দিলেন। কেউ বললেন সময়ের একটা পঞ্জিকা করা দরকার, কেউ বললেন আবার জাদুকর রাখা দরকার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রাজা একটাও প্রশ্নে স্যাটিসফাইড হলেন না। তিনি তখন একজন জ্ঞানী হারমিট, যিনি জঙ্গলে থাকেন, খুব সিম্পলভাবে লাইফস্টাইল তার কাছে গেলেন ছদ্মবেশে।
গিয়ে দেখলেন তিনি তখন মাটি খুঁড়ছেন কিছু চাষ করার জন্যে। হারমিটের কাছে গিয়ে তার কাছে 3টে প্রশ্ন করলেন, হারমিট কোনো উত্তর দিলেন না। যখন উত্তর দিলেন না, রাজা মানে যিনি ছদ্মবেশ ধারণ করে আছেন তাকে বললেন যে তার কাজে কি তিনি হেল্প করতে পারেন। হারমিট তাকে মাটি খোঁড়ার জন্য তার কোদালটা দিলেন, তাকে হেল্প করার জন্য তিনি সম্মত হলেন, মানে হারমিট রাজি হলেন আর কি। এমন সময় একটা আহত ব্যক্তি, যার পেট দিয়ে তখন গল 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 করে রক্ত ঝরে যাচ্ছে, ক্ষতস্থান যেখানে কেউ সদ্য আঘাত করেছে ছুরি দিয়ে, সেই ক্ষতস্থান থেকে গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রাজা ছুটে গেলেন তার কাছে এবং তাকে সেবা শুশ্রূষা করে তাকে প্রাণে বাঁচালেন। তখন সেই ব্যক্তি রাজার কাছে ক্ষমা চাইলেন, বললেন তিনি তার পুরনো শত্রু এবং প্রতিহিংসার বশে রাজাকে তিনি হত্যা করতে এসেছিলেন। রাজার সৈন্যরা তাকে যারা গার্ডে ছিল আর কি, রাজাকে ছদ্মবেশে ছিলেন, কিন্তু রাজাকে চারদিকে তো সৈন্যবাহিনীরা ছিল, তারা তাকে আঘাত করেছিল। তিনি রাজার কাছে প্রচণ্ডভাবে ক্ষমা চান যে যাকে তিনি হত্যা করতে এসেছিলেন তিনি তার প্রাণ বাঁচালেন, এবং রাজার কাছে তিনি বললেন তিনি সারা জীবন তার কাছে ভৃত্য হয়ে থাকবেন। উদার রাজা তাকে ক্ষমা করে দিলেন। এবার তিনি হারমিটের কাছে আবার সেই প্রশ্নের উত্তর জানতে চাইলেন। হারমিট বললেন তুমি তোমার উত্তর পেয়ে গেছো। কি উত্তর? হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ডু এ পার্টিকুলার ওয়ার্ক? বা প্রথম প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু ডু এ পার্টিকুলার ওয়ার্ক। সেটা হচ্ছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম ইজ নাও বা প্রেজেন্ট, বর্তমান। তাহলে কি হারমিট উত্তর দিল? দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম ইজ প্রেজেন্ট, নাও। বর্তমান সময়টাই হচ্ছে একদম সঠিক সময়। হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু বি উইথ? দ্বিতীয় প্রশ্ন ছিল হারমিটের কাছে, সেই উত্তর কি হলো? দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল হু এভার ইউ আর উইথ। হু এভার ইউ আর উইথ, যার সঙ্গে তুমি এখন আছো, বর্তমান সময়ে যার সঙ্গে আছো। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট টাইম কি? নাও, প্রেজেন্ট। এবং সেই প্রেজেন্টে তুমি যার সঙ্গে আছো সেই হচ্ছে তোমার কাছে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। তৃতীয় প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু, বা হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট থিং টু ডু? দ্য অ্যাপ্রোপ্রিয়েট থিং টু ডু ইজ to do good, to be you are with। যে মানুষটার সঙ্গে তুমি এখন আছো তাকে ভালো করাই হচ্ছে তোমার সঠিক কাজ। তাহলে 3টে উত্তর কি হলো? অ্যাপ্রোপ্রিয়েট টাইম হচ্ছে প্রেজেন্ট বা নাও, অ্যাপ্রোপ্রিয়েট পিপল বা রাইট পিপল হচ্ছে যার সঙ্গে তুমি বর্তমানে আছো, ইন প্রেজেন্টে যার সঙ্গে আছো। অ্যাপ্রোপ্রিয়েট থিং কি?
প্রধান মানে তার সঠিক কাজটা কি? টু ডু হেল্প, টু বি ইউর উইথ, তাকে সাহায্য করা, বা টু ডু গুড, তাকে ভালো করা, টু বি ইউর উইথ, যার সঙ্গে তুমি আছো তাকে ভালো করাটাই তোমার প্রধান কাজ। দেখো এখানেও সেই মেসেজ, তাহলে এটাকে প্যারাবেল আমরা বলতে পারি। এবং যার তো স্যাটিসফাইড হলেন, যার এই উত্তর পেয়ে স্যাটিসফাইড হলেন, এই গল্পটা নিঃসন্দেহে প্যারাবেল। কারণ যেরকম জেসাস যেমন তার শিষ্যদেরকে এই গল্পের মাধ্যমে বিভিন্ন নীতিকথা তার ডিসাইপলসদেরকে বলতেন, ঠিক তেমনি লিও টলস্টয় এই গল্পের মাধ্যমে একটা মোরাল, যেটা প্যারাবেলের প্রধান একটা ফিচারিস্টিক ক্যারেক্টার, মানে প্রধান বৈশিষ্ট্য, যে একটা মোরাল থাকবে এবং ফিলোসফিক্যাল মেসেজ আছে অবশ্যই, যে যে সঠিক সময় কি বর্তমান, সঠিক পার্সনকে যার সঙ্গে তুমি বর্তমানে আছো, সঠিক কাজ কি তাকে ভালো করা, যার সঙ্গে বর্তমানে আছো তাকে ভালো করা। এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনে কিন্তু নিঃসন্দেহে কাজে লাগবে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ প্যারাবেল।